প্রিয় শ্রোতা, আপনি শুনছেন চতুষ্কোণ নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প এলাচের কৌটো। গল্পটি শুনবেন দুটি পর্বে। আজ শুনবেন তার দ্বিতীয় পর্ব। বিয়েবাড়িতে সুতোবাদীর সঙ্গে তার বেশি গল্প হয়। কেমন সে পড়াচ্ছে, বাসন্তী পাশ করতে পারবে কিনা, জেলের মেয়েদের সম্পর্কে তার কি ধারণা, এইসব প্রশ্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে। নিছক চাকরি নয়, নিজের কাজটা ভালোবাসেন সুতোবাদী। একসময় রত্না জিজ্ঞেস করে ফেলল, ওই মেদ্দা নামের মেয়েটাকে একেবারে বুঝতে পারি না, কথা বলে না কারোর সঙ্গে, অথচ ভালো গান গায়, ওর আসল নামটা কি? সুতোবাদী হেসে বললেন, যে কোনো কথা বলে না সে তো রহস্যময়ী হবেই। খুব একটা রহস্য নেই, সাধারণ ঘটনা। রাগের মাথায় একজনকে খুন করে ফেলেছে। একটা ব্যাপার তো আমি দেখেছি, এই যে এতগুলো মেয়ে প্রিজনার, এদের প্রায় প্রত্যেকেরই ক্রাইমের সঙ্গে কোনো না কোনো পুরুষ জড়িত। পুরুষরাই তাদের অপরাধের পথে ঠেলে দেয়। যেমন ধরো, নারী পাচারের কেস আছে কয়েকটা, মেয়েরাই বোকাশোকা মেয়েদের ফুসলিয়ে এনে দেহ ব্যবসায় চালান দেয়। কেউ কেউ ধরা পড়ে, শাস্তি হয়। মেয়েটা দোষী, কিন্তু ফ্রেস্টেট তো চালাচ্ছে পুরুষরা। আসল ক্রিমিনাল তো তারাই, তারা ধরা পড়ে না। রত্না চমকে গিয়ে বলল, এই মেদ্দাও সেরকম কোনো কেস ধরা পড়েছে নাকি? সুতপা বলল, না, বললাম না ওর খুনের কেস। ওর নাম মাধবী। কেন ওকে অন্যরা মিদ্যা বা মেদ্দা বলে তা আমি জানি না। ও ছিল তোরই মতন স্কুল টিচার, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অনেক ক্ষেত্রেই যা হয়, একজনের প্রেমে পড়ল, সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের মধ্যে রেগুলার সেক্স রিলেশনও হলো। এর মধ্যে একটা মন্দিরের সামনে গিয়ে বিয়ের ভানও করেছিল। তারপর মাধবী প্রেগনেন্ট হতেই সে হারামজাদা নিজের মূর্তি ধরল। অ্যাবর্শন না করলে সে মাধবীকে ঘরে নিতে পারবে না। বিয়ে যদি হয় তাহলে অ্যাবর্শনের প্রশ্ন উঠবে কেন? এই নিয়ে গালমন্দ, মারধর। মাধবী তখন গেল তার শাশুড়ির কাছে সুবিচার চাইতে। সেই দিনই ঘটল ঘটনাটা। সেই মহিলা শুধু যে পুত্র স্নেহে অন্ধ তাই নয়, তিনি এই সম্পর্কের কথা কিছুই জানতেন না। অন্য মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে ঠিক করে রেখেছিলেন। তিনি কুকুর বেড়ালের মতন দূর দূর করে তাড়াতে চাইলেন মাধবীকে। খুব খারাপ ভাষায় গালাগালি দিতে দিতে ওকে বলেছিলেন বাজারের বেশ্যা। সেটাই সহ্য করতে পারেনি মাধবী। ওর সেই স্বামীটা তোর তাপসের মতনই হারামজাদা। তখন বাড়িতে লুকিয়েছিল। গালাগাল শুনে মাধবী ওর শাশুড়িকে এসে একটা ধাক্কা দেয় খুব জোরে। মহিলাটা ধরাস করে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞা, ডেড। কোনো চিকিৎসাও করানো যায়নি। রত্না বলল, এটা কি মার্ডার? খুনের কোনো ইন্টেনশন ছিল না? সুতোবাদী বললেন, ম্যানস্লাটার বলা যায়, কিন্তু ওদের পক্ষের উকিল ভয়ঙ্করভাবে কেসটা সাজিয়েছিল। একটা হাতুড়ি মার্ডার ওয়েপেন হিসেবে দেখিয়েছিল। জজ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে দিলেন। অবশ্য একটা আপিলের মামলা এখনও ঝুলে আছে। এর মধ্যে ওর পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। এখানেও তুই দেখ, সব নষ্টের মূল ওই হারামজাদা। কিন্তু তার কোনো শাস্তি হলো না, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। সুতোবাদী মাধবীর পাষণ্ড স্বামীর সঙ্গে তাপসের তুলনা করায় রত্না কেঁপে উঠেছিল। হ্যাঁ, তুলনা করা যায় তো বটেই, কিন্তু রত্নার মনে পড়েছিল অন্য কথা। তাপস যেদিন তাকে প্রথম লাথি মারে, সেদিন অপমানে, দুঃখে সে কেঁদেছিল। মাঝে মাঝে এরকম চলার পর তাপস আরও নৃশংস হয়ে উঠল। একদিন তার উরুতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল। সেদিন কি রত্না ভাবেনি সে তাপসকে খুন করবে? তারপর কয়েকদিন সে প্রতিশোধ নেওয়ার জন্য খুনের পরিকল্পনা করেছিল। বিষ খাওয়াবে, না ঘুমের মধ্যে ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে। কাগজে সেই সময় একটা খবর বেরিয়েছিল, বিদেশে একটি মেয়ে তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার পুরুষাঙ্গ কেটে নিয়েছিল। শেষ পর্যন্ত রত্না কিছুই পারেনি, তার সাহসে কুলোয়নি। এক বছরে পালিয়ে এসেছিল। খুনের ইচ্ছেটাও কি অপরাধ নয়? সত্যি সত্যি খুন করলে রত্নার স্থানও হতো ওই জেলে। তার উরুতে এখনও সেই পুরো দাগটা আছে। দিন দুয়েক পরে জেলের বাগানে গিয়ে রত্না একটা অভূতপূর্ব দৃশ্য দেখল। সেই চারাঘরটার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে মেদ্দা, অর্থাৎ মাধবী। তাকে ঘিরে আছে 20-25টি মেয়ে। কয়েকজন তাল দিচ্ছে গানের সঙ্গে। মাধবী গাইছে, মম চিত্তে নীতি নিত্যে কে যে না আছে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। রত্না কাছে গিয়ে দাঁড়াতেই অনেকে মিলে কলস্বরে জানালো, মেদ্দার খালাস হয়ে গেছে। আপিলে বেকসুর মুক্তি পেয়েছে মাধবী। হাইকোর্টে খারিজ হয়ে গেছে অভিযোগ। হাতুড়িতে শুকনো রক্তের দাগ মানুষের নয়, মুরগির। ওর শাশুড়ি গুরুতর হৃদরোগ ছিল, আগে 2বার অ্যাটাক হয়ে গেছে। মাধবী যে তাকে ধাক্কা দিয়েছে কিংবা কতটা জোরে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। ঠিক সেই সময় অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না।
বাড়ির দাসীটি স্বীকার করেছে সে ছিল কলতলায়, শব্দ শুনে ছুটে আসে। অত্যাধিক উত্তেজনায় ওরকম রোগী হঠাৎ হার্ট ফেলিওর হতে পারে। রত্না ভেবেছিল মাধবীর যে মোহমান অবস্থা এবং কারোর সঙ্গে কথা না বলা তা বোধহয় গভীর অনুতাপের জন্য। মধ্যবিত্ত ঘরের শিক্ষিত মেয়ে খুনটুনের মতন ব্যাপারে নাম জড়িত হওয়াটা তো চরম অপমানই, কিন্তু তা তো নয়। মুক্তির খবর শুনে সে এত খুশি, গান করে সে এক একজন মেয়েকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে। এতদিন সে কথা বলতো না, তবু সে সকলের নাম জানে, নাম ধরে ডাকছে। এবার সে রত্নার দিকে ফিরতেই রত্না বলল, আমিও খুব খুশি হয়েছি। রত্না এলাচের কৌটোটা খুলে বাড়িয়ে দিল তার দিকে। বেশ কয়েকটা এলাচ দানা তুলে নিয়ে মুখে দিল মাধবী, একটু চিবিয়ে নিয়ে বলল, বাহ, কি সুন্দর স্বাদ হয়ে গেল মুখে, আগে খাইনি কেন? রত্না বলল, আমি তো আগেও তোমাকে দিতে চেয়েছিলাম, তুমি নাওনি। আরো দুবার পা বা করে মাধবী বলল, ঠিক আছে, ফিরে এসে আবার খাবো, আমি তো শীঘ্রই ফিরে আসছি এখানে। রত্না চকিতভাবে বলল, কেন ফিরে আসবে কেন? তোমার তো পুরোপুরি, ওরা কি সুপ্রিম কোর্টে যাবে? প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প এলাচের কৌটো।